আলতাফ মাহমুদ বলেন, আলভি মায়াকে তালাক দিলেই ওই ছেলের সাথে মায়ের বিয়ে ফাইনাল করব আমি নিজের হাতে মায়ের জীবনটা দুর্বিষহ করে তুলেছিলাম, এখন নিজের হাতেই গুছিয়ে দেব আবার। ঘুম ভাঙে আলভির। দুদিন ঘুমোতে না পারায় রাতে বিভোর হয়ে ঘুমিয়েছিল। এখন খিদেই পেট চোচো করছে। দুপুরে খাওয়ার পর রাতে আর খাওয়া হয়নি। শোয়া থেকে উঠে বসে ফোনটা হাতে নিয়েই টাইম দেখে নেয়। সকাল 9টা বেজে গেছে। এত সময় একটানা ঘুমিয়েছে ভেবেই অবাক হয়। এর আগে কোনোদিন বোধহয় এভাবে ঘুমায়নি। রাতে কয়েকবার করে ঘুম ভেঙে যায়, সেখানে গত রাতে একবার ঘুম ভেঙেছিল মাত্র। খাট থেকে নেমে দাঁড়ায়, চুলগুলো হাত দিয়ে ঠিক করে পেছনে ঠেলে দেয়। রুমের দরজা জানালা সব খুলে দেয়। বেলকনি থেকে টাওয়েল নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে 20 মিনিটে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। ক্রিম কালার 3/4 প্যান্ট পরে নেয়, গায়ে জড়ায় অ্যাশ কালার টি শার্ট। চুলগুলো ভালোভাবে গুছিয়ে নিয়ে ব্রাশ করে নেয়। ভেজা টাওয়েল আর প্যান্ট টি শার্ট বেলকনিতে মেলে দিয়ে আসে। বিছানা গুছিয়ে ফোনটা চার্জে লাগায়। এসি বন্ধ করে রুম থেকে বের হয়। করিডোরে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাই, মায়ের রুম কোনটা। সিঁড়ির দিকে এগিয়ে যায়। নিচে নেমে এসে দেখে বাড়ির সবাই সোফায় বসে আছে। কপাল ভ্রু কুচকে যায় আলভির। বাপ চাচার অফিস নেই নাকি আজ? অফিসে না গিয়ে সবাই এভাবে বসে আছে কেন? আলভিকে দেখে মান্তাসা বলে, বড় চাচ্চু এসে গেছে। সবাই আলভির দিকে তাকায়, মায়াও তাকায়। আলভি আর মায়ার চোখাচোখি হয়। মায়ের চোখ মুখ মলিন আর শুকনো হয়ে আছে। রাতে হয়তো ঘুমায়নি। মায়ের চোখ নামিয়ে নিচের দিকে দৃষ্টি স্থির করে। হার্টবিট বেড়ে গেছে আবার। টিপ টিপ করছে বুকের ভেতর। হাত কাঁপতে শুরু করে। নিজের রুমে চলে যেতে নিয়েছিল মায়া। আলতাফ মাহমুদ যেতে দেননি। জোর করে বসিয়ে রেখেছেন সোফায়। আলতাফ মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বলেন, ঘুম শেষ হয়েছে তোমার? আলভির গম্ভীর স্বর, আলতাফ মাহমুদ আবার বলেন, তাহলে বলো এখন। আলভি বলে, কি? আলতাফ মাহমুদ বলেন, যা বলার জন্য এসেছ। আলভি বুঝতে পারে সবাই ওর অপেক্ষায় বসে আছে। মায়ের দিকে তাকায় আবার। জড়সড় হয়ে বসে আছে। পরনে কালো রঙের 3 পিস, ওড়না দেওয়া রয়েছে মাথায়। মায়ের দিক থেকে চোখ সরিয়ে বাবার দিকে তাকাই। আলভি বলে, আমি তো খেতে এসেছি, খিদে পেয়েছে, আম্মু খেতে দাও। হতভম্ব সবাই। আলতাফ মাহমুদ বলেন, যা করার জন্য দেশে এসেছো সেটা করতে বলেছি, নিজের কাজ শেষ করে গিয়ে খাও। আলভি বলে, তোমরা সবাই খেয়েছো? আলতাফ মাহমুদ বলেন, হ্যাঁ। আলভি বলে, তোমরা একা একা খেলে আমাকে ডাকলেও না। আলতাফ মাহমুদ বলেন, তুমি নিজেই তো গতকাল বললে তোমাকে যেন কেউ ডিস্টার্ব না করে, তাই তো ডাকেনি। আলভি ডাইনিং রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, খেয়ে তারপর আসছি। আলতাফ মাহমুদের গলার স্বর একটু জোরে হয়, আলভি নিজের কাজ শেষ করে গিয়ে তারপর খাও। আলভি বলে, খিদের চোটে আমার পেটে হাতি ডান্স করছে, কথা বলার শক্তি নেই, খেয়ে আসছি। আলভি ডাইনিং রুমে ঢুকে যায়। সোফায় বসে থাকা সকলে একে অপরের মুখের দিকে তাকাতাকি করে। মায়ের চোখ তুলে না আর। আলভি সামনে থেকে সরে যাওয়ায় একটু যেন স্বস্তি ফিরে পায়। আলভি সামনে আসলেই কেমন যেন লাগছে। বুকের ভেতর অস্বাভাবিকভাবে কম্পন শুরু হয়। ঐশী রহমান ডাইনিং রুমে প্রবেশ করেন। আলভি চেয়ারে বসে আছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি ভালো আছেন সবাই। তো চলে আসলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি গল্পের 5 নাম্বার পার্ট নিয়ে। তো ভিডিও শুরুর পূর্বে একটি কথা বলে নিই, অনেকেই আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু সবাই আমাদের ভিডিওতে লাইক করেন না। তো আপনাদের কাছে একটি আবদার, সবাই আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো এখন চলুন গল্প শুরু করা যাক। একে একে সবাই ড্রয়িং রুম থেকে চলে যায়। শুধু বসে রইলেন মেহবুবা মেহের। তিনি উঠছেন না সোফা থেকে, ওঠার শক্তি বোধহয় পাচ্ছেন না। গতকাল থেকে কথা বলতে পারছেন না ঠিকভাবে। মেয়ের মুখের দিকে তাকাতে পারছেন না। মেয়ের মলিন মুখ তাকে ভীষণ পীড়া দিচ্ছে। 13 বছর আগে ছোট যা যখন কেঁদে কেঁদে ইমোশনাল হয়ে তাকে বলেছিলেন মায়াকে সে ছেলের বউ বানাতে চায়, মেহবুবা মেহের প্রথমে রাজি হননি। তিনি জানেন আলভি মায়াকে পছন্দ করে না। ঐশী রহমানের কথা ছিল, এখন পছন্দ করে না তো কি হয়েছে, বড় হয়ে করবে। ওরা তো এখন ছোট, তাই এখন এমন। বড় হলে দুজনেই তো পরিবর্তন হবে। মায়ের স্বভাব পরিবর্তন হবে। এখন বিয়ে পড়িয়ে রাখবে, বড় হলে সব ঠিক হয়ে যাবে। মায়া আলভির বউ হলে আলভির মন আস্তে আস্তে পরিবর্তন হবে। মায়াকে ভালোবাসতে শুরু করবে। সবাই বুঝানোর পর তিনি রাজি হয়ে যান আর সেদিন ওই বিয়েটা হয়ে যায়। নিজেদের একটা ভুল সিদ্ধান্তের কারণে আলভি এতগুলো বছর পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল প্রায়। মায়া ছোট থেকেই বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন কটু কথা শুনেছে। অনেক আত্মীয় স্বজন আর আশেপাশের অনেকেই জানতো আলভি আর মায়ের বিয়ের কথা। এক কান দুকান করে হাজার হাজার মানুষ জেনে গিয়েছে ওদের দুজনের বিয়ের কথা। তাই সুযোগ পেলে 2-4টা কথা শুনিয়ে দিত মায়াকে। যদিও পরিবারের কারো সামনে বলতে পারতো না, মায়াকে একা পেলে বলতো। স্কুল কলেজ আর ভার্সিটিতেও ক্লাসমেটদের কাছে শুনতে হয় বিয়ে করে বর ফেলে রেখে চলে গেছে, তৃতীয়বার দেখতে আসেনি, কথাও বলেনি আর কোনোদিন আসবেও না। কোনো সুন্দরী বিদেশিনীকে বিয়ে করেছে নিশ্চয়ই। আগে কেউ কিছু বললে একা একা কাঁদতো। আস্তে আস্তে বাইরের মানুষদের সাথে মেশা বন্ধ করে দেয়। বাড়ি থেকেও বের হতে চাইতো না। কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যেতেও চাইতো না। স্কুল কলেজেও যেতে চাইতো না। সারা বছর টিউশন টিচার বাড়িতে এসে পড়াতো, শুধু পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিত।
ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে কিছুটা পরিবর্তন হতে শুরু করে। ছোটবেলার মায়া চুপচাপ সব শুনলেও বড় হওয়ার পর থেকে কেউ কিছু বললে মুখের উপর জবাব দিয়ে দেয়। মানুষের বিভিন্ন কথার কারণে নরম মনের মায়া শক্ত আর খিটখিটে মেজাজের হয়ে গেছে। কেউ কিছু বললে খেক খেক করে ছেদ করে ওঠে এখন। রাগ যেন থাকে নাকের ডগায়। বাড়ির কারোর সাথে সেভাবে কথা বলে না এখন আর, তবে চঞ্চল আর ছটফটে স্বভাবটা এখনো আছে। এই স্বভাবটা পরিবর্তন করতে পারেনি। রাগ উঠলে সেই রাগ প্রয়োগ করে ছোট ভাই মাহিদের উপর। মাহিদা ওকে খেপায়, মায়াও খেপে যায়। ধরতে পারলেই হলো। বড় ভাই তো কি হয়েছে, রাগ মিটিয়ে ইচ্ছে মতো কেলানি দেয়। গতকাল মায়া ফ্রিজ থেকে পানি খেতে গিয়েছিল, মাহিদ ওর হাত থেকে পানির বোতল কেড়ে নিয়ে আগে খেয়েছে। ব্যাস হয়ে গেল। মায়া রেগে ওকে মারতে গেলে দৌড় শুরু করে মাহিদ। মায়া হাতের কাছে ডিম পেয়ে সেটা নিয়েই দৌড় শুরু করেছিল আর ছুঁড়ে মেরেছিল আলভির মাথায়। বেচারার এতগুলো বছরের ভুলের শাস্তি মায়া মাথায় ডিম ফাটিয়ে উদ্ভাবন করেছে। আরো কি কি আছে কপালে কে জানে। মায়া নিজের রুমে চুপচাপ বসে আছে খাটে। দুই চোখ বেয়ে টুপটাপ গড়িয়ে পড়ছে উষ্ণ নোনা জল। কেন যে এত কষ্ট হচ্ছে, কষ্টগুলো ঘুরে ফিরে বারবার শুধু ওর কাছেই কেন আসে। চোখের পানি মুছে নেয়, কাঁদে না আর। কেন কাঁদবে, কার জন্য কাঁদবে? কেউ ছিল না, নেইও। সব দুঃস্বপ্ন আর ছোট একটা ভুল। আলতাফ মাহমুদ অফিসে যাওয়ার জন্য তৈরি হতে নিয়েও হলেন না। ড্রেস রেখে খাটে বসে পড়েন। খাটের অন্য পাশে মলিন মুখে বসে আছেন ঐশী রহমান। চোখ দুটো এখনো পানিতে টইটুম্বুর। স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বলেন, গতকাল থেকে মুখের এই হাল করে রেখেছো কেন? আয়শা রহমান বলেন, আলভিকে আরেকটা বার বোঝানো যায় না? ও এরকম করছে হয়তো মায়াকে তালাক দিতে চাইছে না, মুখ ফুটে বলতে পারছে না, তাই এমন করছে। আলতাফ মাহমুদ বলেন, তুমি ওকে জন্ম দিলেও এখনো চেনোনি ঐশী। ওর মস্তিষ্ক নিশ্চয়ই কোনো বদ বুদ্ধি এঁটে রেখেছে, প্রতিশোধ নেবে আমাদের সকলের কাছ থেকে। ঐশী রহমান বলেন, তুমি ভুল বুঝছো ওকে। আলতাফ মাহমুদ বলেন, একদম না, ঠিক বুঝেছি আমি। ঐশী রহমান বলল, আর একটা বার তো বলে দেখি। আলতাফ মাহমুদ বললেন, আমি কিছু বলতে পারবো না। ঐশী রহমান বলেন, আমি বলবো। আলতাফ মাহমুদ একটু চুপ করে রইলেন, মনোযোগ দিয়ে কিছু একটা ভাবলেন। তারপর বসা থেকে উঠে বলেন, ঠিক আছে, যা বলতে ইচ্ছে হয় বলবে। ঐশী রহমান বলেন, কোথায় যাচ্ছ? আলতাফ মাহমুদ বলেন, আসছি। রুম থেকে বেরিয়ে যান আলতাফ মাহমুদ। প্রবেশ করেন মায়ার রুমে। রুমে মায়াকে দেখতে না পেয়ে বেলকনিতে উকি দেন। নিচে গেল নাকি? পেছন ফিরতেই দেখেন মায়া ওয়াশরুম থেকে বের হচ্ছে। তারপর মায়া বলে, কিছু বলবে আব্বু? তারপর আলতাফ মাহমুদ বলেন, কিছু কথা ছিল তোর সাথে। তারপর মায়া বলে, আচ্ছা বলো। আলতাফ মাহমুদ বলেন, খাটে বস আগে। মায়া হাত মুখ মুছে খাটে বসে। ওর পাশে বসেন আলতাফ মাহমুদ। ঐশী রহমান জিম ধরে ফ্লোরের দিকে তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে। আবেগের বশবর্তী হয়ে 15 বছর আগে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। তখন কাউকে বলেননি মনের কথা, নিজের মনের কথা মনের ভেতরেই রেখে দিয়েছিলেন। 13 বছর আগে ওনার কানে খবর আসে আলভি পাশের বাসায় ছোট মেয়ে মারিয়ার সাথে প্রেম করে। খবরটা শোনার পর মনের মধ্যে ভয় ঢুকে যায়। তিনি আগেই ভেবে রেখেছেন মায়াকে ছেলের বউ করবেন। নিজের মেয়েকে হারিয়ে মায়াকে মেয়ের মতো করে লালন পালন করেছেন। মনে মনে মায়াকে ছেলের বউ হিসেবে মেনে নিয়েছেন। আলভি অন্য মেয়ের সাথে প্রেম করে আর 2-1 বছর পর বিয়েও করে ফেলতে পারে। তিনি আর দেরি করেন না। আলতাফ মাহমুদকে বলেন নিজের মনের কথা এবং জেদ ধরে বলেন আজকেই মায়া আর আলভির বিয়ে দিয়ে দিতে। বাড়ির সবাই মোটামুটি রাজি হলেও মাহির আর মেহবুবা মেহের রাজি হন না। বুঝিয়ে সুঝিয়ে দুজনকেও রাজি করানো হয়। পারিবারিকভাবে হুজুর ডেকে বিয়ে পড়ানোর সিদ্ধান্ত হয়। আলভির ফুফু আঞ্জারা আর ওনার স্বামী সন্তানদের কল করে বাড়িতে ডাকা হয়। আলভি বাড়িতে ফেরার সাথে সাথেই জোর করে বিয়ে পড়িয়ে দেওয়া হয় দুজনের। সারাদিন বাড়ির বাইরে ঘুরে ফিরে সন্ধ্যার পর বাড়ি ফিরে আসে আলভি। ড্রয়িং রুমে বসে সানজিদা মান্তাসাকে খাবার খাওয়াচ্ছে। পাশেই ফোনের স্ক্রিনে ডুবে আছে মাহিদ, মনোযোগ দিয়ে টাইপিং করছে। আর কাউকে দেখতে পেল না ড্রয়িং রুমে। কিচেনের দিকে উকি দিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। ঘেমে নিয়ে শরীর চিটচিটে হয়ে গেছে, শাওয়ার নিতে হবে। বাইরে এত গরম সহ্য করা যায় না। দীর্ঘ সময় ধরে শাওয়ার নিয়ে শরীর শীতল করে 3/4 প্যান্ট পরে এক হাতে ভেজা ড্রেস, অন্য হাতে টাওয়েল নিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে রুমে আসে। সোজা চলে যায় ব্যালকনিতে। ভেজা ড্রেস মেলে দিয়ে রুমে ফিরে আসে। গায়ে টি শার্ট জড়িয়ে চুল ব্রাশ করে নেয়। মিষ্টি ঘ্রাণের পারফিউমটা হাতে তুলে নিতেই রুমে প্রবেশ ঘটে ঐশী রহমানের। ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকিয়ে আবার আয়নায় নিজের দিকে তাকায়। ঐশী রহমান আলভির পাশে এসে দাঁড়ান। 10 মিনিট আগেও এসেছিলেন। আলভি ওয়াশরুমে ছিল তাই চলে গিয়েছিলেন। হাতের পারফিউমটা ড্রেসিং টেবিলের উপর রেখে মায়ের দিকে ঘুরে দাঁড়ায়। তারপর আলভি বলে, কিছু বলবে আম্মু? মলিন মুখে বলেন, তুমি কতদিন আছো বাংলাদেশে? আলভি বলে, 1 মাস। ঐশী রহমান বলেন, এতগুলো বছর পর এসে মাত্র 1 মাস? মায়ের মলিন মুখটা 2 হাতে আগলে ধরে চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়া পানিটুকু আঙ্গুলের সাহায্যে মুছে দেয়। আলভি বলে, ব্যবসা ফেলে রেখে তো এখানে বেশি দিন থাকতে পারবো না, আবার আসবো। ঐশী রহমান ছেলের মুখের দিকে তাকিয়ে থাকেন। কেন যেন ছেলের মুখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। ছেলেকে দেখার তৃষ্ণা মিটছে না তার। একটু একটু দেখে মন ভরছে না। ঐশী রহমানের চোখ বেয়ে গোল গোল করে পানি গড়িয়ে পড়তে শুরু করে।
বাঁধ ভাঙা পানি গড়িয়ে পড়ছে। ছেলের দুই গালে হাত রাখেন, সারা মুখে হাত বোলান। আলভি যখন ছোট ছিল তখন যেভাবে ডাকতেন এখনো সেভাবেই ডেকে ওঠেন, আব্বা, আমার আব্বা। তুমি এতগুলো বছর পর কেন আমার থেকে দূরে ছিলে? তুমি আমার আব্বাকে কেন আমার কাছ থেকে এতগুলো বছরের জন্য কেড়ে নিয়েছিলে? আমার বুকটা যে হাহাকার করতো আমার আব্বাকে কোলে নেয়ার জন্য। আব্বা গো, তুমি এত বড় শাস্তি কেন দিলে আমাকে? আমি ভুল করেছিলাম, তোমার সাথে অন্যায় করেছি, তাই বলে তুমি আমাকে এত বছর শাস্তি দেবে? আব্বা, তুমি এত পাষাণ কেন? আমার কথা কি তোমার একটু মনে পড়ে নাই আব্বা? 11টা বছর তুমি আমার সাথে কথা বলনি। তারপর আলভি বলে, আম্মু শান্ত হও, কাঁদছো কেন এভাবে? অসুস্থ হয়ে যাবে তো। শান্ত হও তুমি, আমি এসেছি তো, এখন থেকে ঘন ঘন আসবো, শান্ত হও এখন। ঐশী রহমান শান্ত হতে পারেন না, ছেলেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠেন। ছেলেকে দেখার পর থেকে একটা বার জড়িয়ে ধরার জন্য অস্থির হয়েছিলেন। ছেলের শর্তগুলো শোনার পর রাগে অভিমানে ছেলের সাথে কথা বলেননি গতকাল। তখন সেভাবে কথা না বললেও ছেলে ঘুমাতে চলে যাওয়ার পর থেকে নিজের কান্না আটকে রাখতে পারছিলেন না। সারা রাত কেঁদেছেন, আজ সারাদিন একটু পর পর কেঁদেছেন। ছেলে বাড়িতে ফিরেছে কিনা একটু পর পর দেখেছেন। কয়েকবার বাড়ির বাইরে গিয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু তার ছেলে বাড়ি ফেরেনি। সন্ধ্যার পর যখন শুনলো বাড়িতে ফিরেছে তখন ওই এই রুমে এসেছিলেন। কিছু সময় বসেও ছিলেন। ওয়াশরুম থেকে বের হচ্ছিল না বলে নিজের রুমে গিয়ে স্বামীকে আবার কতক্ষণ বুঝালেন। আলভিকে যেন একটা বার তিনি বলেন মায়ের সাথে সংসার করার কথা, কিন্তু আলতাফ মাহমুদ সাফ সাফ না করেন। এই বিষয়ে তিনি একটা কথাও বলবেন না আলভির সাথে। কাঁদতে কাঁদতে শ্বাস নিতে পারেন না ঐশী রহমান, দাঁড়িয়ে থাকতে পারছেন না। আলভি মাকে ধরে নিয়ে খাটে বসায়। বেড সাইড টেবিলের উপর রাখা পানির বোতল থেকে মাকে পানি খাওয়ায়। পানির বোতল রেখে মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, শান্ত হও আম্মু, শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো তোমার, সরি, 1000 বার লাখো কোটি বার সরি, আর কোনো কষ্ট দেব না তোমাদের কাউকে। ডাইনিং টেবিলে খাবার খাওয়ার জন্য বসে আছে সবাই, শুধু নেই মায়া। ও এখন রুম থেকে বের হয়নি। মাহিদ গিয়ে ডেকে এসেছে 2 বার। মায়া রুম থেকে বের হয়। ও কেন লুকিয়ে থাকবে? চোরের মতো, খুনি আসামির মতো ও কেন লুকিয়ে বসে থাকবে? ও তো চুরি করেনি, আর না তো খুন করেছে, তাহলে কেন আলভির জন্য রুমবন্দি হয়ে থাকবে? অনেক থেকেছে বাড়িবন্দি রুমবন্দি হয়ে, আর না, সিনা টান টান করে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। কাউকে ভয় পায় না, আর কাউকে পরোয়া করে না। ওই আলভিকে তো মোটেও ভয় পায় না, শুধু সামনে থেকে দেখলে শরীর কাঁপে, বুক কাঁপে, নাম শুনলে বুকের ভেতর দিরিম করে ওঠে, তাছাড়া আর কিছুই হয় না। নিচে নেমে স্বাভাবিকভাবে ডাইনিং রুমে এগিয়ে যায়, বসে আলভির সামনাসামনি হয়ে। আলভি চোখ তুলে একবার তাকায় মায়ের মুখের দিকে, তারপর আবার খাওয়ায় মনোযোগ দেয়। অন্য দিনের তুলনায় আজকে ডাইনিং রুম একদম নিশ্চুপ। মাথার উপরে ফ্যানটা শুধু ভো ভো করে ঘুরছে। 9টার মধ্যে সকলের খাওয়া শেষ হয়। আলতাফ মাহমুদ আলভির হাত শক্ত করে চেপে ধরেন। এই ছেলেকে এখন কিছুতেই পালাতে দেবেন না, একটা না একটা বিহিত করতেই হবে এখন। হয় তালাক দে, নয়তো সংসার কর। আলভি বলে, এভাবে বাচ্চাদের মতো হাত চেপে ধরেছ কেন আব্বু? আমি তো বাচ্চা ছেলে না, আর না তো কোনো মেলায় রয়েছে যে হারিয়ে যাব। হাত ছাড়ো। সবাই তাকিয়ে আছে বাপ ছেলের দিকে। আলতাফ মাহমুদ বলেন, কোনো চালাকি নয়। আলভি বলে, কি চালাকি করলাম? আলতাফ মাহমুদ বলেন, সবাই সোফায় বসো। আলভিকে টেনে নিয়ে সোফায় বসেন নিজেও। আলতাফ মাহমুদ বলেন, তুমি কি চাইছো? আলভি বলে, আপাতত ঘুমোতে চাইছি। চরম বিরক্ত হয় আলতাফ মাহমুদ। তারপর আলতাফ মাহমুদ বলেন, মায়াকে তালাক দাও এখন। আলভি বলে, আমি তালাক দেওয়ার পর কি করবে? আলতাফ মাহমুদ বলেন, মায়াকে ভালো ছেলের সাথে বিয়ে দেব। আলভি বলে, ছেলে দেখেছো? আলতাফ মাহমুদ বলেন, হ্যাঁ। আলভি বলে, ছেলে কি মায়াকে দেখেছে? আলতাফ মাহমুদ বলেন, হ্যাঁ। আলভি বলে, ছেলের বাড়ি কোথায়, থাকে কোথায়, কি করে, নাম কি, দেখতে কেমন? এতগুলো প্রশ্ন শুনে বাড়ির সবাই তাকিয়ে আছে আলভির দিকে। আলতাফ মাহমুদ বলেন, তা দিয়ে তোমার কি কাজ? তোমার কাজ তুমি করো, দ্রুত বলে ফেলো বাক্য 3টা। আলভি বলে, ছেলের পিক দাও আমাকে। আলতাফ মাহমুদ বলেন, কেন? আলভি বলে, আমি দেখবো তাই। আলতাফ মাহমুদ ছেলেকে নিজের ফোনে থাকা একটা ছেলের পিক বের করে দেখান। আলভি মনোযোগ দিয়ে দেখে ছেলেটাকে। তারপর আলভি বলে, পছন্দ হয়নি। আলতাফ মাহমুদ বলেন, কি? আলভি বলে, ছেলেটাকে দেখতে যেন কেমন। আলভি বলে, তোমার চেয়ে বেশি সুদর্শন, আর তোমার তো পছন্দ হওয়ার দরকার নেই, যার সাথে বিয়ে দেব সে পছন্দ করলেই হবে। আলভি মনে মনে বলে, আমার বউকে বিয়ে করবে আর আমার পছন্দ হতে হবে না? আর এই ছেলে কোন অ্যাঙ্গেল থেকে আমার চেয়ে বেশি হ্যান্ডসাম, 2 দিন পরে তো টাক হয়ে যাবে। ফোনটা বাবার হাতে ধরিয়ে দেয়। বাবার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে, আমি মায়াকে তালাক দেব না, ও আমার বউ, আর ও আমার বউ হয়ে থাকবে সারা জীবন। কথা শেষ করে শীষ বাজাতে বাজাতে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। তো আজকের পর্বটি এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর